আমার নাম নাদিয়া হক, আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার আমাদের। আশেপাশে সবাই জানতো আমরা খুবই সুখী দম্পতি। আমার স্বামী একটা ব্যাংকে চাকরি করতেন, উচ্চপদস্থই ছিলেন। আমি একটা এনজিওতে চাকরি করতাম। ঢাকায় আমাদের একটা ফ্ল্যাট ছিল। বছরে 2-1 বার পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, সবকিছু মিলিয়ে আমাদের পরিবারটা ছিল সবার কাছে ঈশ্বরনীয়। ফয়সালের বয়স ছিল 42। সে মারা গেছে হার্ট অ্যাটাকে। কক্সবাজার গিয়েছিল অফিসের একটা প্রোগ্রামে, সেখানে সে মারা যায়। সবাই আমাকে সেটাই বলেছিল। আমার স্বামী যখন মারা যায়, কবরের পাশে আমার ছোট বোন মিথিলা হাউমাউ করে কান্না করতেছিল। কান্না বলা যাবে না, সেটা ছিল চিৎকার, হাহাকার। সে বারবার কবরের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বলতেছিল, ফয়সাল ভাই, আপনি আমাকে রেখে কিভাবে চলে গেলেন? অনেকে এই কথা শুনে ফিসফিস করতেছিল, কানাকানি করতেছিল যে বউকে রেখে শালি কিভাবে এত কান্নাকাটি করে। আসলে কাহিনীটা কি? এদিকে আমার মা আমার বোনকে জড়িয়ে ধরে বলতেছে, আমার মেয়েটা খুব নরম মনের, ও ওর বোনকে খুব ভালোবাসে। আমার বোনের কান্নাটা ছিল সহানুভূতির। আমি তখনও কিছুই বলিনি। আমার সবকিছু কেমন জানি ভেতরে খটকা লাগতে শুরু করে। ফয়সাল যদি সত্যি অফিসের কাজে গিয়ে থাকে, তাহলে ওর ব্যাগের ভিতর ভেজা কাপড় চোপড়, তারপর জুতার ভিতর বালু, এগুলো কোথা থেকে এলো? আমাদের পরিবারে আমি ছিলাম দায়িত্ব নেওয়া মেয়ে। আমার বাবা অবসরে পড়ার পর থেকে সংসারে বড় খরচ যত আছে সবকিছু আমিই সামলাতাম। মায়ের অসুস্থতার চিকিৎসা করা, ছোট ভাইয়ের স্কুলের ফি, সবকিছুই আমিই মেটাতাম। এদিকে মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকে আঁকা আঁকি, গান শেখা, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাক। পড়াশোনায় কখনোই তার মন বসেনি। 20 বছর বয়সে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়ে। এদিকে তার বিয়েও হয়নি, অথচ সেই সন্তানের বাবাকে সেটাও জানি না, অথবা বাবার নাম জানলেও কেউ মুখ খুলে না। আমার বাবা তখন বলেছিল, মেয়েটা ভুল করেছে ঠিক আছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। এরপর ওর বাচ্চাটা হয়, বাচ্চাটার নাম রাখা হয় রায়ান। বাচ্চাটার হাসপাতালে যত খরচ সবকিছু আমি দিয়েছি। বাচ্চাটাকে স্কুলে ভর্তি করানো, যাবতীয় যত খরচ সব আমি বহন করি। এমনকি আমার ছোট বোন মিথিলা যেখানে বাসা ভাড়া নিয়ে থাকতো, সেই বাসার ভাড়ার টাকাটাও আমি পাঠিয়ে দিতাম মাসে মাসে। এসব দেখে তো আমার স্বামী আমাকে খুব উৎসাহ দিত। ও সবসময় বলতো যে, তোর বোন তো একা মেয়ে, ওর পাশে যদি তুই এখন না থাকিস তাহলে কে থাকবে? রায়ান তো আমাদেরই ছেলে, তাই না? ফয়সাল রায়ানকে খুব ভালোবাসতো। স্কুলে নিয়ে যেত, ক্রিকেট খেলতে নিয়ে যেত, মাঝে মাঝে দুজনে ঘুরতেও যেত। ফয়সাল তো প্রায় সময় আমাকে বলতো যে, আল্লাহ আমাদের সন্তান দেয়নি তো কি হয়েছে, রায়ানই আমাদের সন্তান, ও আমাদের সন্তানের মতোই বড় হবে। আমি তখন মনে মনে ভাবতাম, আমার স্বামী কত ভালো মানুষ। কিন্তু সবকিছুই ভেঙে গেল তার জানাজার ঠিক 3 দিন পর। ড্রয়িং রুমের ঘড়িটা যেন একটু জোরেই শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল সময়টা যেন আর কাউকে অপেক্ষা করতে দিচ্ছে না। সেদিন আমরা সবাই ঘরে বসেছিলাম, আমি, মা, বাবা, আমার বোন মিথিলা, আর আমাদের সামনে সেই আইনজীবী, যে আইনজীবী এসে বলেছিল যে ফয়সাল রহমানের নামে 5 কোটি টাকার একটা জীবন বীমা আছে। 5 কোটি টাকা! এটা শুনে আমার বুকটা একটু হালকা হয়ে গেল। যাই হোক, নিজের একটা ব্যবস্থা হয়ে যাবে, জীবনের শেষ বয়সে হয়তো আর কষ্ট করতে হবে না। কিন্তু হঠাৎই এই আইনজীবী আবার বলে উঠলেন, এই জীবন বীমার মালিকানা 2 বছর আগে পরিবর্তন করা হয়েছে। ঘরের বাতাসটা হঠাৎই যেন থমকে গেল। মনে হচ্ছিল কেউ যেন ঘরের জানালাগুলো বন্ধ করে দিল, আর এই সমস্ত অর্থগুলাই একটা ট্রাস্টে যাবে। ফয়সাল রহমানের বায়োলজিক্যালি পুত্র রায়ান রহমানের কাছে চলে যাবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কেউই নিঃশ্বাস নিল না। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম রায়ানের দিকে। 6 বছরের একটা ছেলে আমার বোনের কোলে বসে আছে। সে কিছুই জানে না, কিছুই বোঝে না। এরপর আমি তাকালাম দেয়ালে টানানো আমার স্বামীর ছবিটার দিকে। একই রকম দেখতে চোখ, একই রকম ঠোঁটের বাঁক, একই রকম কপালের ভাঁজটা, সবকিছু তখনই পরিষ্কার হয়ে গেল। আমি অন্ধ ছিলাম না, আমি শুধু বিশ্বাস করেছিলাম রায়ান ফয়সালের ছেলে। আমার গলাটা কাঁপছিল তখন। আমার ছোট বোন মিথিলা তখন হাউমাউ করে কেঁদে উঠলো। বাবা আমার সামনে এসে আমাকে বলল, আমরা সবকিছু আগে থেকেই জানতাম। ফয়সাল আমাদেরকে সবকিছু বলতে নিষেধ করেছিল, অনুরোধ করেছিল তোকে যেন কিছু না জানাই। মা তখন চোখ মুছতে মুছতে যোগ করলেন, তোর তো সন্তানই হয় না। ফয়সাল বাবা হতে চেয়েছিল, কিন্তু আমরা তো সংসারটা নষ্ট করতে চাইনি রে মা। আমার মাথার ভেতর কেন জানি না কোনো কিছুই আর কাজ করতেছিল না। ভাবতেছিলাম, এই 6 বছর আমি আমার পরিবারের জন্য কেন এগুলা করলাম? নিজের টাকায় আমি কেন তাদেরকে চালালাম? তাদের এই পরিবার চালানোর জন্যই আমি নিজের অপারেশন বাতিল করলাম, নিজের কোনো শকারলাত পূরণ করিনি। মিথিলা তখন চিৎকার করে বলতে লাগলো, ফয়সাল ভাইয়া শুধু আমাকেই ভালোবাসতো, ও আমার সাথে কক্সবাজার গিয়েছিল। আর ফয়সাল তো তোকে অনেক আগেই ডিভোর্স দিতে চেয়েছিল আপু। এরপর আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা, সবার একটাই নাটক, আর আমি ছিলাম সেই দর্শক যার টিকিটের দাম ছিল নিজের জীবন। এরপর মিথিলা কঠিন স্বরে বলে উঠলো, আপু শোনো, এই টাকাটা আমার ছেলের, তুমি তো সবকিছুই পেয়েছো, বাড়ি, জায়গা, জমি। এরপর আমি আমার বাবা মায়ের দিকে তাকালাম, দেখি তারা তখনও চুপ। আমি তখন হেসে উঠলাম, কিন্তু আমার হাসিটা ছিল ক্লান্ত কিন্তু পরিষ্কার। আমি তখন বললাম, বীমার টাকাটা ওর। এরপর আমার ফোনটা হাতে তুলে নিলাম, কিন্তু যেগুলো আমার সেগুলো আমি কাউকে ভোগ করতে দিব না। এরপর আমি মিথিলার ফ্ল্যাটের মালিককে ফোন দিয়ে বললাম, হ্যালো আঙ্কেল, মিথিলা এই ফ্ল্যাট আর থাকবে না, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নি। এবার শান্ত গলায় মা বাবার দিকে তাকিয়ে বললাম, গ্রামের বাড়িটাও বিক্রি করে দিব, ওই বাড়িটা আমার আর কোনো দরকার নেই। মা বাবা তখন কান্না করতে করতে আমাকে বলল, বাড়িটা বিক্রি করিস না, আমরা কোথায় থাকবো তাহলে? তুইও তো কয়েকদিন পর একাই হয়ে যাবি।
আমি তাদেরকে বললাম বিশ্বাসঘাতকদের সাথে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। আমি তখন আমার ঘরের দরজা খুলে দিয়ে বললাম আমার বাসায় অপরিচিত কারো জায়গা হবে না, আপনারা সবাই আসতে পারেন। মা তখন কানাকাটি করতেছিল, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আর এদিকে মিথিলার চোখ রাগে লাল হয়ে আছে। কিন্তু আমার না কারোর জন্য কোনো মায়া হচ্ছিল না। আমি তো কঠিন স্বরে এবার তাদের সবাইকে বের হয়ে যেতে বললাম আমার বাড়ি থেকে। যেই বাড়িটাতে আমরা এক সময় সবাই হাসি খুশি থাকতাম, সেই বাড়িটা এখন আদালতের কাঠগড়া হয়ে গিয়েছে। যাওয়ার সময় মিথিলা আমাকে বলল, আপু আমি কখনোই তোকে ঠকাইতে চাইনি। আমি ওর কথা চুপচাপ শুনতেছিলাম, কিছুই বলিনি। তখন সে ধীরে ধীরে বলতে লাগলো, আপু এই ঘটনাটা শুরু হয়েছে তোমার অপারেশনের সময়। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভিতরটা শক্ত হয়ে গেল। মিথিলা তখন আস্তে আস্তে বলতে লাগলো, আপু তুই যখন অসুস্থ ছিলি তখন মা আর আমি তো সবসময় তোর পাশে ছিলাম। এদিকে ফয়সাল ভাইয়া একাই বা তোর বাসায় যাতায়াত করতো। ও একদিন আমাকে ডেকে বলতেছে, মিথিলা তোর আপু যেহেতু অসুস্থ তুই একটু আমাকে সাহায্য করিস, আমার তো রান্না করে খেতে অনেক কষ্ট হয়, তুই একটু মাঝে মাঝে যদি আমাকে একটু রান্না করে দিস তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি তো তখন ওকে দুলাভাই মনে করতাম, ভাবলাম যে দুলাভাইকে যদি এই সময় সাহায্য না করি পরে যদি তোদের সংসারে কোনো সমস্যা হয়। ওই সময় তো ভাইয়া সত্যিই বদলে গিয়েছিল। প্রথম দিন যেদিন আমি ফয়সাল ভাইয়ের বাড়িতে খাবার নিয়ে যাই তখন ফয়সাল ভাই খুব ক্লান্ত ছিল। ও আমাকে বলতেছে, মিথিলা তুই যদি না থাকতি তাহলে আমার এই বিপদে কে সঙ্গী হতো, আমি অনেক একা হয়ে যেতাম। কেউ যখন বলে যে তাকে দরকার তখন মানুষ একটু বেশিক্ষণে কিন্তু থেকে যায়। এরপর একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আমি তোদের বাসা থেকে বেরোতে পারছিলাম না। ফয়সাল ভাই এসে আমাকে বলতেছে যে আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে, আজকে না গেলে হয় না। আমি তখন তাকে বলি, কিভাবে, আমি তো এখানে আপু নাই, আমি কিভাবে একা আপনার সাথে থাকি, এই কাজটা করা একদমই ঠিক হবে না। কিন্তু ওই দিন দরজাটা বন্ধ করার সময় আমার সমস্ত শরীরই কেঁপে উঠেছিল। ও আমার হাত ধরেছিল, আমি অনেক চেষ্টা করেও আমার হাতটা ছাড়াতে পারিনি। ওই রাতে তো আমি অনেক কান্না করেছিলাম, নিজেকে বারবার বলতেছিলাম এটা ভুল, আমরা যেটা করতেছি সেটাও ভুল। কিন্তু পরের দিন ফয়সাল ভাই আমাকে বলল, শোন তোর আপা আর কখনোই মা হতে পারবে না, কিন্তু আমি বাবা হতে চাই। আমার হাত ধরে ফয়সাল ভাই আমার কাছে অনুরোধ করলো। তখনই আমি বুঝে গেলাম যে এই গল্পে আমি কোনো অতিথি না, আমি হলাম বিকল্প। মিথিলার মুখে এসব কথা শুনে আমার কেমন যেন অস্বস্তি লাগতেছিল। এরপর ওকে আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করি, আচ্ছা তোর কি মনে হয় যে তুই আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে আমার জন্য খুব উপকার করতেছিস? মিথিলা আমার কথা শুনে মাথা নাড়লো আর বলল, হ্যাঁ আমি তো ভেবেছিলাম তোমার তো সব আছে, আমি শুধু ভাইয়াকে একটা সন্তান এনে দিচ্ছি, যেটা তুমি কখনোই দিতে পারবা না, তোমার অভাব। আমি তখন অনেক শান্ত গলায় মিথিলাকে বললাম, জানিস মিথিলা আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আর রইল আমার বাচ্চা না হওয়ার কথা, আমি তো ইচ্ছা করে আমার চিকিৎসার রিপোর্ট চেঞ্জ করেছিলাম, আমি তো সন্তান ধারণ অক্ষম ছিলাম না। আমার কথাগুলো শুনে মিথিলার ঠোঁট কাঁপতে লাগলো। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে ফয়সাল কি করে আর তুই বা কি করিস। আর তাছাড়া রায়ান ফয়সালের ছেলে, এটা তো কাগজে কলমে লেখা, তাই না? কিন্তু ডিএনএ রিপোর্ট তো নাই। শোন মিথিলা, কিছু কিছু সম্পর্ক না হঠাৎ ভাঙে না, ধীরে ধীরেই চির ধরে। রায়ান যে ফয়সালের ছেলে সেটার কোনো ডিএনএ রিপোর্ট আছে তোর কাছে? জানিস মিথিলা, তোর রায়ান যখন হয় তখন আমি একটা নামি দামি উকিলের সাহায্য নিয়ে ওর ডিএনএ টেস্টটা করিয়েছিলাম। মা বাবা ফয়সাল তুই কেউ জানতি না এটা। এরপর আমার ওই উকিলকে বললাম ডিএনএ রিপোর্টটা সবাইকে দেখাতে। উকিল সাহেব যখন ডিএনএ রিপোর্টটা টেবিলের উপর রাখলো সবার দেখে মাথা ঘুরে গেল। গল্পের পরের পার্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।